প্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। করোনার এই ক্লান্তি লগ্নে অনলাইনের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে মাঝে মাঝে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। মনে হয় যেন আমরা আমাদের চাকুরির মধ্যেই আছি এবং সরকারের যে দায়িত্ব আমরা তা পালন করছি। একই সাথে তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, তোমরা যে যেখানে যেভাবেই থাকো না কেন, তোমাদের পড়ালেখাটা কিন্তু চালিয়ে নিবে। দুর্যোগ আসবে এবং দুর্যোগ চলে যাবে, কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে রাখতে হবে। তোমরা বাসায় বসে এই অনলাইন ক্লাসগুলোর সাথে সংযুক্ত থেকে আমাদের এই অনলাইন প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত এবং কার্যকর করার জন্য বিশেষভাবে সহযোগিতা করবে। তোমাদের বন্ধু বান্ধব এখন পর্যন্ত যারা এই অনলাইন ক্লাসের বিষয়টি জানে না, তাদেরকে শেয়ার করবে, তাদেরকে টেলিফোন করবে, তাদেরকে ট্যাগ করবে, যাতে তারাও তোমাদের মতো এই অনলাইন ক্লাসের সুবিধাগুলো গ্রহণ করতে পারে। আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যার অত্যন্ত দক্ষ একজন অধ্যক্ষ মহোদয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোমরা যাতে বাসায় বসে একেবারেই নিঃসঙ্গ হয়ে না যাও, তোমাদের সে প্রিয় স্যারদের মুখ মাঝে মাঝেই তোমরা দেখতে পারো, তার জন্য এই ক্লাসের ব্যবস্থা তিনি করেছেন। আমরাও তার সাথে সবাই একাত্মতা ঘোষণা করে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তোমাদের এই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করে যাচ্ছি। আশা করি তোমরাও আমাদের সাথে সহযোগিতা করবে আর বেশি বেশি শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে তত বেশি ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং আমাদের এই যে শ্রম, এই শ্রমটা বৃথা যাবে না এবং সার্থক হবে। আমি পদার্থ বিজ্ঞান বিষয়ে আজকে তোমাদের ক্লাসটি নেব। পদার্থ বিজ্ঞানের নবম অধ্যায়ে তরঙ্গ যে অধ্যায়টি আছে সেটি আমি শুরু করেছিলাম রমজানের মধ্যে, কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছিলাম, শুরু থেকে কিছুটা অনলাইন সমস্যা এবং কারিগরি ত্রুটি থাকার কারণে আমার ওই ক্লাসটি তোমরা দেখতে পাওনি। অনেকেই মন্তব্য করেছ যে স্যার দেখা যাচ্ছে না। তা আমি ওই বিষয়গুলো আজকে আবার একটু একটু করে দেখাবো, পুরাটা দেখাবো না। ওই বিষয়টা একটু দেখিয়ে আমি স্থির তরঙ্গের যে রাশিমালা প্রতিপাদন সেখানে চলে যাব। তবে এই স্থির তরঙ্গের রাশিমালা প্রতিপাদনে যাওয়ার আগেই এই চ্যাপ্টারের 9টি বিষয় তোমাদেরকে পড়তে হবে। 9টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে তরঙ্গের প্রাথমিক ধারণা। তরঙ্গের প্রাথমিক ধারণা এই বিষয়টি পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি আমি আলোচনা করেছি গত ক্লাসে, দ্বিতীয় বিষয়টি হচ্ছে আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তরঙ্গ বা দিগল তরঙ্গ দুটো নামেই ডাকা যায়, দুটো নামই আছে। এই বিষয়টি আমি গত ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত। তৃতীয় যে বিষয়টি আমি আলোচনা করেছি গত ক্লাসে সেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গে রাশিমালা প্রতিপাদন। এই বিষয়টি গত ক্লাসে আলোচনা করেছি, কিন্তু হোয়াইট বোর্ডে দেখা যাওয়া না কারণে আজকেও আমি এই বিষয়টা অল্প বিষয় আলোচনা করব। তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গ আজকে আমার পড়ানোর কথা ছিল, আমি আজকে স্থির তরঙ্গ তোমাদের পড়াবো। স্থির তরঙ্গের পরে আছে অনুনাদ। অনুনাদের পরে তোমাদের যে বিষয়টি আছে সেটি হচ্ছে শব্দের তীব্রতা ও তীব্রতা লেভেল। এই তারপর তোমার যে বিষয়টি আছে সেটি হচ্ছে বিট। বিটের পরেই তোমরা পড়বে হলো স্বরগ্রাম ও হারমোনিক পড়বে। আর তারপরে শেষে যে বিষয়টি আছে সঙ্গীত গুণ বিশ্লেষণে পদার্থ বিজ্ঞানের গুণাগুণ বিশ্লেষণ।
তাই আজকে আমি দুটো যে তিনটি সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেই তিনটি সমীকরণ আগে দেখাবো। তার আগে আজকে যে বিষয়টি পড়াবো সেটি একটি তোমরা ভালো করে দেখে নাও। আজকে পড়াবো হলো অধ্যায় 9 তরঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো অধ্যায় 9 তরঙ্গ এই বিষয়টা, এই অধ্যায়টি আমি পড়াচ্ছি তোমাদেরকে। তবে গত ক্লাসে আমরা দেখেছিলাম ভি ইকাল টু এফ ল্যামডা। তোমরা অনেক বইয়ের মধ্যে এখানে এফ এর জায়গায় এন আছে, এন ল্যামডা আছে। এতে করে তোমাদের সমস্যার কোনো কারণ নাই। এটা হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় সেটি হচ্ছে কম্পাঙ্ক। আর এই কম্পাঙ্ক কোন বইয়ের মধ্যে ইংরেজি শব্দ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির এফ দ্বারা কিছু বইয়ে প্রকাশ করা হয়, আবার কিছু বইয়ে প্রকাশ করা হয় এন দ্বারা। এন অর্থাৎ শুধু এই এন দ্বারা প্রকাশ করা হয়। এটি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আবার এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এবং তরঙ্গ বেগ প্রকাশ করা হয় বি দ্বারা। এই বিষয়টি দেখেছি। আর দেখেছিলাম হলো y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এই সমীকরণটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করেছিলাম। এই বিষয়টি নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে হোয়াইট বোর্ডে তোমরা এইটা ভালো করে দেখতে পাও। আচ্ছা, যাই হোক, আজকে আবারও একটু সামান্য আলোচনা এই বিষয়ের উপরে করব। তারপর আরেকটি বিষয় আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে তীব্রতা আলোচনা করেছিলাম। 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি, এই সমীকরণটা প্রতিপাদন করে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই তিনটি বিষয় দেখিয়েছিলাম। আজকে বিশেষ করে এই যে এই দুটো বিষয় একটু দেখিয়ে স্থির তরঙ্গে চলে যাব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। মনোযোগ দিয়ে খেয়াল না করলে কিন্তু এই বিষয়গুলো যদিও অত্যন্ত সহজ মনে হবে যে একটি কঠিন বিষয় স্যার পড়াচ্ছে অথবা আমরা পড়ছি, সেই বিষয়টি যেন তোমাদের মধ্যে না সৃষ্টি হয়। তাই একটু মনোযোগের সাথে এগুলো খেয়াল করবে। একটি বিষয় তোমরা সব সময় খেয়াল করবে, তুমি যখন বাড়ি থেকে কলেজে আসো, তোমার আব্বা তোমাকে 100টি টাকা দিয়ে দেয় রিকশা ভাড়া বাবদ। আর এই যে ক্লাসটা তুমি ঘরে বসে করতেছ, এখানে তোমার বড় জোর 20 টাকার এমবি খরচ হবে। তোমার বাবাকে তোমার মাকে বুঝাতে হবে যে আমি কলেজে গিয়ে ক্লাসটা করলে একই ক্লাসটি করলে আমাকে রিকশা ভাড়া বাবদ 100, 150, 200 টাকা খরচ হয়। আর সেখানে আমি ঘরে বসে একই ক্লাস পাচ্ছি মাত্র 10 থেকে 20 টাকার এমবি খরচ করেই আমি এই ক্লাসটা পাচ্ছি। এই বিষয়টা তোমাদের অভিভাবককে বোঝাতে হবে এবং এই ক্লাসগুলো মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে খেয়াল করবা। শুধু যে আমার ক্লাসগুলো খেয়াল করবা তা নয়, রসায়নের ক্লাস, তোমার ম্যাথমেটিক্সের ক্লাস, তারপরে তোমার জীববিজ্ঞানের ক্লাস, প্রত্যেকটা স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে এই ক্লাসগুলো নিচ্ছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। যাই হোক, আমি কথা না বাড়াই আমার কাজ শুরু করি। তাহলে দেখো, আমরা একটি বিষয় কিন্তু জানি, এই ল্যামডা যে এই তোমার টি সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটা পর্যায় শেষ করে, একটা পূর্ণ তরঙ্গ যে সময়টা, সেটাই হচ্ছে পর্যায়কাল। সেই দূরত্বটা হচ্ছে ল্যামডা। দেখো, তরঙ্গ টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। আবারও বলছি, তরঙ্গ টি সময়ে, গত ক্লাসে পড়িয়েছি, আবারও দেখাচ্ছি, টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে একক সময়ে
একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে অর্থাৎ ল্যামডা বাই টি, এই যে ল্যামডা বাই টি এটাই কিন্তু বেগ, এটাই হবে ভি সমান ল্যামডা বাই এই টি, এই বেগ হবে, এটাই বেগ হবে। আবার দেখো আরেকটি বিষয় ভালো করে খেয়াল করো, এই তোমার টি সেকেন্ডে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, তাহলে এক সেকেন্ডে অর্থাৎ টি সেকেন্ডে সম্পন্ন করে একটি পূর্ণ তরঙ্গ, তাহলে এক সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে সম্পন্ন করে 1/টি পূর্ণ তরঙ্গ। এই যে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে এটাকেই কম্পাঙ্ক বলা হয়, এটাকেই কম্পাঙ্ক বলা হয়। অর্থাৎ তাহলে এখানে আমরা পাচ্ছি f সমান 1/t পাচ্ছি। দেখো কত সহজ বিষয়গুলো, কত সহজ বিষয়গুলো। তাহলে আমরা এখানে বেগ পেলাম, এখানে কম্পাঙ্ক পেলাম। এই কম্পাঙ্কের যে রাশিমালাটা, এই কম্পাঙ্কের রাশিমালাটা যদি এখানে বসিয়ে দাও 1/t, অর্থাৎ দেখো এটাকে একটু প্রসেস করে লেখা যায় 1/t ল্যামডা লেখা যায়। তাহলে এই 1/t সমান যদি f বসিয়ে দাও, f বসিয়ে দাও অর্থাৎ তাহলে আমরা v কি পাই, f ল্যামডা পাই। তা দেখো v f ল্যামডা, ওই প্রথম যে সমীকরণটা অত্যন্ত সহজেই কিন্তু এখানে চলে আসতেছে। এই বিষয়টা তোমাদের অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল করতে হবে, এবং এই প্রতিপাদনটা যখন ভাষা দিয়ে লিখবে তখন লিখবে যে টি সময়ে একটি তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে, একক সময়ে অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব। আমরা জানি একক সময়ে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ ভি বলা হয়। অতএব ভি সমান ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি, এটার এক নাম্বার সমীকরণ দিবা। আবার নিচে লিখবা, আবার আমরা জানি টি সময়ে ক্যাপিটাল টি, একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণের যে সময়টা ক্যাপিটাল টি, টি সময়ে একটি তরঙ্গ টি সময়ে উৎপন্ন হয় একটি তরঙ্গ। কয়টি তরঙ্গ? একটি তরঙ্গ। অতএব একক সময়ে সৃষ্টি হয় কয়টি? 1/t তরঙ্গ। তাহলে একক সময়ে যতগুলা তরঙ্গ তৈরি হবে তাকে বলা হয় কি বলা হয়? তাকে কম্পাঙ্ক f, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি f সমান 1/t। সেই 1/t এই জায়গায় একটু পদ্ধতি করে, একটু প্রসেস করে এখানে বসিয়ে দিলে v f ল্যামডা সমীকরণটা চলে আসে। এই যে যে সহজ বিষয়টা, এই সহজ বিষয়টাই মাঝে মাঝে মানে কঠিন হয়ে দাঁড়ায়। কি কারণে দাঁড়ায়? যদি তুমি বিষয়টা মনে না রাখো বা চর্চা না করো। তোমাকে চর্চা করতে হবে, খাতায় বারবার এটা লিখতে হবে, তাহলে দেখবে যে এই বিষয়টা তোমার কাছে কোনো বিষয়ই হয়ে দাঁড়াবে না। আচ্ছা, তারপরে আরেকটি সমীকরণ সম্পর্কে আমরা জেনেছিলাম, সেটি হচ্ছে y অগ্রগামী তরঙ্গের সমীকরণ জেনেছিলাম। y সমান a sin 2π/λ vt মাইনাস x, এই সমীকরণটাও আমরা প্রতিপাদন করেছিলাম। এটাও যে খুব একটা কঠিন প্রতিপাদন তা কিন্তু নয়। আজকে যেহেতু গতদিন তোমরা এটা হোয়াইট বোর্ডে ইন্টারনেটের স্লো গতির কারণে তোমরা দেখতে পারো নাই, আজকে আমার মনে হচ্ছে তোমরা দেখতে পারতেছ। তোমরা দেখতে পারতেছ কি পারতেছ না, এটা কমেন্ট করে একটু নিজ দিয়ে কমেন্ট করে জানাবে। আমি মাঝে একটু সময় পেলে দেখব যে আসলে তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। যা হোক, যদি দেখা যায় তাহলে তোমরা কার্যক্রম কন্টিনিউ করতে পারো। এই বিষয়টা আবার আজকে একটু অল্প সময় ব্যয় করে দেখিয়ে দেই যে কিভাবে সমীকরণটা আসলো। সমীকরণটা অত্যন্ত সহজ পদ্ধতিতে চলে আসে। মনে করো এটা y অক্ষ আর এটা x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হলো y অক্ষ আর এটা হলো x অক্ষ। তাহলে x অক্ষ বরাবর বাম থেকে ডান দিকে একটি তরঙ্গ অগ্রসর হচ্ছে, যাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। তাহলে বাম থেকে ডান দিকে একটি অগ্রগামী তরঙ্গ অগ্রসর হচ্ছে। আমরা সেই তরঙ্গটা যদি অঙ্কন করি তাহলে এই যে তরঙ্গটা আমরা পাই। তাহলে দেখো, বাম থেকে ডান দিকে একটি তরঙ্গ অগ্রসর হচ্ছে। এই তরঙ্গের উপরে যে কোনো একটি বিন্দু যদি আমরা পি নেই, পি নিলাম, এই y অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব ধরে নিলাম, x ধরে নিলাম। আরেকটা বিষয়, গত ক্লাসে যখন তরঙ্গের প্রাথমিক ধারণা, তখন তোমাদেরকে বলেছিলাম
যে এই প্রত্যেকটা তরঙ্গের প্রত্যেকটা স্থানে একটি করে কণা আছে। এই কণাগুলো উপরে নিচে তরঙ্গায়িত হয়, আপ ডাউন করে উপরে নিচে, আর তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। তবে একটা জিনিস এখানে বারবার খেয়াল রাখবা, দুটো জিনিস একত্র করে ফেলবা না। তরঙ্গ একটা জিনিস, আবার মাধ্যমের কণা উপরে নিচে আন্দোলনের কারণে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে। তাহলে মাধ্যমের কণা এবং তরঙ্গ দুটো ভিন্ন জিনিস। তাহলে মাধ্যমের কণাগুলো উপরে নিচে আন্দোলনের কারণে এই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তরঙ্গের প্রত্যেকটা স্থানেই বিন্দু বিন্দু মাধ্যমের কণাগুলো আছে, যা তাদের দশা আছে, তাদের বেগ আছে, তাদের ত্বরণ আছে, হ্যাঁ সরণ আছে। আমি যে যেমন একটি কণা ধরলাম, এই যে পি বিন্দুতে একটি কণা ধরলাম তরঙ্গের উপরে, যেটা ওয়াই অক্ষ থেকে এক্স দূরে অবস্থান করতেছে। এখন আমরা যদি এই যে উপরের অংশটুকু আর নিচের অংশটুকু দ্বারা একটি বৃত্তাকার অবস্থা তৈরি করি, তাহলে সেখানে কি দেখতে পাবো? তাহলে দেখো, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। এই উপরের অংশটুকু উপরে দিয়ে দিলাম, আর এই যে নিচের অংশটুকু, এইটুকু হলো একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই পূর্ণ তরঙ্গটা এটা জিরো বিন্দু ধরলাম। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটাগুলো এই ডান দিকে এইভাবে ঘুরে, এইভাবে ঘড়ির কাঁটা ঘুরে। আর এই তরঙ্গ বিবেচনা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই অবস্থা থেকে, এটা একটা অবস্থা ধরি, এই অবস্থা থেকে এই অবস্থানে আসলো, এটা একটা পি বিন্দু ধরি, এই অবস্থানে আসলো। তাহলে এই মূল বিন্দু থেকে যে দূরত্বটা হয় পি বিন্দুর, তাকে আমরা এই দশা বলবো, তাকে আমরা বিস্তার বলবো। বিস্তার এ, স্মল এ দ্বারা প্রকাশ করলাম, বিস্তার স্মল এ দ্বারা প্রকাশ করলাম। আর এই পি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করি, এটা হলো এম দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখো, আমরা একটা UPM একটি ত্রিভুজ পেলাম। এই যে ত্রিভুজের এই কোণটা, এই পি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে, এটাই হলো সেই দশাকোণ। এই কোণটাই হচ্ছে দশাকোণ, সেটি হচ্ছে থিটা। দশাকোণটা আমরা মনে করি থিটা, দশাকোণটা থিটা। তাহলে UPM একটি সমকোণী ত্রিভুজ, এর লম্ব হচ্ছে OM, ভূমি হচ্ছে PM, আর অতিভুজ হচ্ছে UP। এই অতিভুজটা হচ্ছে তোমার বিস্তার, অ্যামপ্লিটিউড, বিস্তার এ দ্বারা প্রকাশ করেছি। আর পি বিন্দুতে যে দশাকোণটি হয়েছে, তাকে থিটা দ্বারা প্রকাশ করেছি। তাহলে এই জায়গায় যদি সাইন থিটার একটি সমীকরণ নিয়ে আসি, অর্থাৎ সাইন থিটা সমান কি হবে? কে বলতে পারবে? সবাই বলতে পারবে তো? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে তোমাদেরকে বললাম যে UM টা হচ্ছে কি? লম্ব, আর অতিভুজটা হচ্ছে UP। তাহলে সেটা এখানে লিখে দেই, এই যে এখানে লিখে দিচ্ছি। তাহলে UM হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে OP হচ্ছে অতিভুজ। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দেই, OM সমান, দেখো y অক্ষ বরাবর, তাহলে আমরা y দ্বারা প্রকাশ করি, OM y দ্বারা প্রকাশ করলাম। আর UP অলরেডি ধরে ফেলছি, সেটি হলো বিস্তার, স্মল এ দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এটা এখন যদি আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কি? y সমান a sin থিটা, এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারি। এটাকে আরেকটু থিটা সমান আবার আমরা জানি ওমেগা টি, থিটা সমান জানি ওমেগা টি। হ্যাঁ, জানো কিনা? এই থিটা সমান হলো ওমেগা টি। কিভাবে আসছে এটা? আমরা গুণন গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে আমরা জানি, কি জানি? কৌণিক গতির ক্ষেত্রে জানি যে কৌণিক বেগটা প্রকাশ করা হয় ওমেগা দ্বারা, আর কৌণিক সরণটা প্রকাশ করা হয় থিটা দ্বারা। তাহলে এই সরণের হারকে বেগ বলে, অর্থাৎ ওমেগা সমান
থিটা বাই টি, সরণের এই সরণ হলো থিটা আর সময় হলো টি, তাহলে সরণের হারকে বলা হয় কি? বেগ বলা হয়। বেগের যে সংজ্ঞাটা, সাধারণ সংজ্ঞাটা আছে, বেসিক সংজ্ঞাটা আছে, সেটাই। তাহলে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা আসে। আমরা তাহলে থিটা সমান ওমেগা টি এখানে বসিয়ে দেই। অতএব আমরা y সমান পাচ্ছি, কি পাচ্ছি? a sin ওমেগা টি, a sin ওমেগা টি পাচ্ছি। তাহলে এই হলো সমীকরণটা, এই অবস্থায় পেলাম। এখন আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে এই বিন্দুটা থেকে, অর্থাৎ এই বিন্দুটা, এই যে মূল বিন্দু থেকে আমরা যতই ডান দিকে যাব না কেন, দশাকোণ কমতে থাকবে এবং আমরা সেই দশাকোণের ঘাটতিটা ডেল্টা দ্বারা ধরি। দশাকোণের ঘাটতি হলো কত? দশাকোণের ঘাটতি হলো ডেল্টা, অর্থাৎ দশাকোণের এই ঘাটতিটা হচ্ছে কি ধরলাম? ডেল্টা ধরলাম। এখন এই ডেল্টাটার একটি মান, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে হলো y সমান a sin ওমেগা টি। এটা কিন্তু দশা, এই যে ঘাটতিটা বিয়োগ করে দিলাম, দশাকোণের ঘাটতিটা এখানে মাইনাস করে দিলাম, তাহলে এই সমীকরণটা এই অবস্থায় আসলো। আচ্ছা, এবার আমরা এই যে এই ডেল্টার মান, একটা সুন্দর মান নিয়ে আসবো x এর মাধ্যমে, 2 পাই ল্যামডার মাধ্যমে, যেগুলোর মান আমরা তরঙ্গের মধ্যে পাই, তাদের মাধ্যমে একটা মান নিয়ে আসবো। সেটি একটি কৌশলে নিয়ে আসতে পারি। সেটা কি কৌশলে নিয়ে আসতে পারি? যে মনে করো এই 2 পাই, এই জায়গাটায় কিন্তু আমরা এই দশাকোণের ঘাটতি ডেল্টা ধরেছি। তাহলে দেখো 2 পাই দশাকোণের ল্যামডা দৈর্ঘ্যের জন্য দশাকোণ হয়ে হলো 2 পাই দশাকোণের ঘাটতি হয়। তাহলে একক দৈর্ঘ্যের জন্য দশাকোণের ঘাটতি হবে কত? সুতরাং একক দৈর্ঘ্যের জন্য 2 পাই বাই এই ল্যামডা। সুতরাং x, ওই যে x দূরত্ব বসিয়েছি, p বিন্দুর দূরত্ব কি ধরেছি? x ধরেছি। তাহলে x দূরত্বের জন্য দশাকোণের ঘাটতি কতটুকু হচ্ছে? 2 পাই x বাই ল্যামডা। তাহলে এই যে 2 পাই x বাই ল্যামডা, এইটাই কিন্তু সেই ডেল্টা সমান 2 পাই x বাই ল্যামডা। এই যে ডেল্টার এই মানটা আমরা এই জায়গাটায় বসিয়ে দেব, এই ডেল্টার জায়গায় এই মানটা বসিয়ে দেব। তাহলে দেখো, খেয়াল করো ভালো করে, তোমরা আজকে এই হোয়াইট বোর্ডে এগুলা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে, মাঝে মাঝে একটু জানাবে, আমাকে জানাবে, যে কমেন্ট করে জানাবে যে দেখতে পাচ্ছ কিনা। সমস্যা থাকলে আমাকে সেটি জানাবে। তাহলে আমরা এখানে অতএব y কি পাই? দেখো a sin 2 পাই মাইনাস ওই যে কি পেয়েছিলাম? ডেল্টা পেয়েছিলাম হলো 2 পাই x বাই ল্যামডা পেয়েছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দিই, 2 পাই x বাই ল্যামডা। এখানে এই অবস্থা পেলাম। এখন আমরা জানি ওমেগা ইকুয়াল টু কি? 2 পাই f। ওমেগা ইকুয়াল টু 2 পাই f, এটা জানি। এটা কিভাবে জানি? এটা আমরা কৌণিক গতি যখন পড়ে আসছি তখন দেখে আসছি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই f। ঠিক আছে? এই ওমেগা ইকুয়াল টু 2 পাই f, এইখান থেকে এই যে এফটা আবার আমরা কি বসাতে পারি? এফ এর মানটা কি বসাতে পারি? এফ এর মানটা দেখো, এফ এর মানটা v ইকুয়াল টু f ল্যামডা। তাহলে f সমান বসাতে পারি v বাই ল্যামডা, অর্থাৎ f সমান বসাতে পারি 2 পাই কি বসাতে পারি? v বাই ল্যামডা বসাতে পারি। তাহলে যে ওমেগার যে মানটা এখানে, এই যে ওমেগা, তাহলে ওমেগা আমরা যে মানটা পেলাম 2 পাই v বাই ল্যামডা পেলাম। এই যে মানটা পেলাম, এই মানটা এই ওমেগার স্থলে এই জায়গাটায় বসিয়ে দেব। অতএব y তখন কি পাওয়া গেল বলো? a sin
সাইন 2 পাই ভি বাই ল্যামডা মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা। এখন দেখো 2 পাই ল্যামডা এখানে একটা টি ছিল, এই যে একটা টি আছে, টিটা বাদ করেছে, এই একটা টি ছিল, সেই টিটাও এখানে লিখতে হবে। তাহলে দেখো 2 পাই ল্যামডা এখানেও আছে, এখানে 2 পাই বাই ল্যামডা এখানেও আছে, এখানে 2 পাই বাই ল্যামডা এই জায়গাটায় আছে। এটা কমন নিতে পারি, তাহলে কমন নিলে ভিটি মাইনাস এক্স থাকবে, অর্থাৎ সমীকরণটা প্রতিস্থাপন হয়ে যায়। দেখো কত সহজে এই বিষয়টা চলে আসলো, খুব যে একটা কঠিন জিনিস বিষয়গুলো তা নয়। তাহলে এখন আমরা এটা কমন নেই, y সমান a sin তাহলে 2 পাই বাই ল্যামডা কমন নিলাম, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখো কত সহজেই সমীকরণটা চলে আসলো। এইটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে অনেকগুলো কাজ করতে হবে, স্থির তরঙ্গ প্রতিপাদন করতে হবে, বিটের রাশিমালা নির্ণয় করতে হবে এবং অনেকগুলা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এই সমীকরণের অন্তরে যা যা আছে সমস্ত কিছু সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। যেমন এখানে আছে এটা হচ্ছে বিস্তার অ্যামপ্লিটিউড, তারপর আছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেংথ, তারপর এই যে ভেলোসিটি বেগ, তারপর টাইম, আর এই যে তরঙ্গের যে সরণটা হয়েছে অর্থাৎ বাম থেকে ডান দিকে তরঙ্গটা যতটুকু অগ্রসর হয়েছে সেটাই হচ্ছে এই যে এক্স দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। তাই এই সমীকরণটার মধ্য থেকে আবার দেখো এই সমীকরণটা ভি এর মান যদি বসিয়ে দাও, ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা, তাহলে আবার এফ ল্যামডা নতুন চলে আসে, আবার এফ এর মান বসিয়ে দাও, হ্যাঁ ল্যামডার মান বসিয়ে দাও। তার মানে এই সমীকরণটার মধ্য থেকে অনেক কিছু বের করে নিয়ে আসা সম্ভব। তাই এই সমীকরণটা অত্যন্ত যত্ন সহকারে এই অধ্যায়ে পড়তে হবে এবং গুরুত্ব দিতে হবে এই সমীকরণটা বেশি। তোমাদের বিগত যে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো এসেছে, হ্যাঁ সেগুলো দেখবে তোমরা বইয়ের পিছনে লক্ষ্য করে দেখবে এই সৃজনশীল প্রশ্নটা অর্থাৎ এই সমীকরণের উপরে বেশি বেশি সৃজনশীল প্রশ্ন এসেছে। আচ্ছা, আজকে কথা এই পর্যন্তই রাখি। পুরানো আলোচনা ছিল এগুলো, আবার তোমাদেরকে বিষয়টা দেখিয়ে দিলাম। আমরা আজকে পড়ব স্থির তরঙ্গের রাশিমালা প্রতিপাদন। স্থির তরঙ্গের রাশিমালা প্রতিপাদন করব। স্থির তরঙ্গ অর্থাৎ আমরা আজকে পড়ব হলো স্থির তরঙ্গের রাশিমালা প্রতিপাদন। এই যে এই বিষয়টা পড়ার আগে স্থির তরঙ্গের সংজ্ঞাটা ভালো করে পড়ে নেব, ভালো করে বুঝে নেব আর কি। স্থির তরঙ্গ সম্পর্কে একটু বুঝতে হবে, স্থির তরঙ্গ কি, স্থির তরঙ্গ সম্পর্কে একটু বুঝতে হবে। স্থির তরঙ্গ হচ্ছে উৎপন্ন তরঙ্গ যদি উৎপন্ন স্থানে স্থির থাকে তবেই তাকে স্থির তরঙ্গ বলা হবে। অর্থাৎ সৃষ্ট তরঙ্গ যদি যে জায়গাটায় উৎপন্ন হয় সেখানে স্থির থাকে তাহলে তাকে বলা হবে স্থির তরঙ্গ। আচ্ছা, আমরা একটা মনে করো একটা উদাহরণ দিতে পারি। তোমরা অনেকে এই বিষয়টার সাথে জড়িত ছিলে। এই আধুনিক যুগে মোবাইল আসার পরে এগুলা তোমাদের মধ্যে নাই, কিন্তু আমাদের মধ্যে ছিল। আমাদের কাছে মোবাইল ছিল না, আমরা আমাদের সময়গুলো লেজার টাইমগুলো অনেক ক্রিয়েটিভিটি বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকতাম এবং সময় কাটাতাম। যেমন ধরো ক্লাস পড়া শেষ, অবসর সময় সন্ধ্যার সময় খেলতে গিয়েছি, সেখানে ওই একটা রশি ধরে দুই বন্ধু দুই দিকে ধরে আমরা সেটি এরকম করে দোলাতাম, আন্দোলন করতাম। এখন দেখা যেত যে এই রশির মধ্যে চমৎকার একটি দৃশ্য দেখা যেত। সেই দৃশ্য তখন হয়তো আমরা বুঝতাম না যে এটাই একটা বিজ্ঞানের একটা বিষয়বস্তু, অর্থাৎ ওইটাই স্থির তরঙ্গ। অর্থাৎ একটা রশির দুই দিকে দুই প্রান্তে দুই বন্ধু ধরে হাত দিয়ে যখন আমরা এরকম করতাম তখন একটা ঢেউয়ের সৃষ্টি হইতো রশির মধ্যে, আর দেখতে আমাদের কাছে খুব ভালো লাগতো।
হ্যাঁ, এটাই স্থির তরঙ্গ, এটাই স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গেরই রাশিমালা এখন প্রতিপাদন করে তোমাদের দেখাবো। যেমন এই যে বিষয়টা ধরো, এই একটা রশ্মি, একটা 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 অবলম্বন, একটা খুঁটি খুঁটি ধরতে পারো অবলম্বন, আর এই আরেকটি অবলম্বন। এই জায়গায় মনে করো আমি ছিলাম, এই জায়গায় মনে করো আমার বন্ধু ছিল, একটা রশ্মি ছিল, একটা রশ্মি ছিল এরকম। রশ্মিতে আমরা যখন এরকম দোলাতাম তখন একটা তরঙ্গ এখান থেকে উৎপন্ন হয়ে, একটা তরঙ্গ উৎপন্ন হয়ে, একটা তরঙ্গ উৎপন্ন হয়ে এভাবে যেত, ঠিক আছে। আবার ওই দিক থেকে আবার আরেকটা তরঙ্গ আসতো, আরেকটা তরঙ্গ এই দিক থেকে আসতো, এই দিক থেকে আবার আরেকটা তরঙ্গ আসতো। এটা একটু ডাবল করে দেই, তাহলে সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এই দিক থেকে আবার আরেকটা তরঙ্গ আসতো। তাহলে দেখো, একটা তরঙ্গ এই খুঁটি থেকে, এই অবলম্বন থেকে যাচ্ছে সামনের দিকে, হ্যাঁ যাচ্ছে সামনের দিকে যাচ্ছে। আবার আরেকটি তরঙ্গ এই জায়গায় থেকে, এই এই খুঁটি থেকে আরেকটি তরঙ্গ এই দিকে আসছে। অর্থাৎ এই বিষয়টা আমরা এই যে যেমন আরেকটি তরঙ্গ এইটা এইদিকে আসছে, হ্যাঁ এই বিষয়টি আমরা রশি দিয়ে, এই জায়গায় একজন দাঁড়াতাম, এই জায়গায় একজন দাঁড়াতাম, রশি দিয়ে আমরা দেখতাম এটা। অর্থাৎ তখন এরকম একটা দৃশ্য দুই বন্ধুর মাঝে দেখা যেত, আমরা খুব আনন্দ পাইতাম দেখে, এবং এটাই স্থির তরঙ্গ ছিল। তখন হয়তো আমরা জানতাম না যে এটা পদার্থ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে তরঙ্গ বিষয়, এই তরঙ্গের মাধ্যমে তোমার হাতে যে অত্যন্ত প্রিয় বস্তুটি আছে মোবাইল, এই মোবাইলটা চলার ক্ষেত্রে এই তরঙ্গেরই অবদান। তাহলে দেখো কত ছোট সময় থেকে আমরা বিজ্ঞানের সাথে জড়িত ছিলাম, অথচ বিষয়গুলো আমরা জানতাম না। এখন আমরা সেই বিষয়টি জানি। এই একটি অবলম্বন, এই একটি অবলম্বন, এই দুইটি অবলম্বনের মধ্যে একটি যদি রশি বা একটি এই এলাকায় কি বলে বেদে, সেটা কি যদি এরকম দুলানো হয় তবে এরকম দৃশ্যের উদ্ভব হয়, যাকে বলা হয় স্থির তরঙ্গ। এই তরঙ্গটা উৎপন্ন স্থলে স্থির থাকে বলে একে স্থির তরঙ্গ বলা হয়। তাহলে যে একটি তরঙ্গ এইদিকে গিয়েছে, তার সমীকরণ যদি লিখি, অগ্রগামী তরঙ্গের সহযোগিতা নেই, বাম থেকে ডান দিকে যে তরঙ্গটা গেল তার সমীকরণ হবে y1 সমান কি হবে, বিস্তার ধরলাম a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এই তরঙ্গটা বাম থেকে ডান দিকে গিয়েছে, আরেকটি তরঙ্গ ডান থেকে বাম দিকে এসেছে, তাহলে সেই তরঙ্গটা y2 ধরলাম। তাহলে a sin, সেই তরঙ্গের কোণার সরণ আর কি, সেই তরঙ্গের কোণার সরণ ধরলাম y2, 2 পাই ল্যামডা vt মাইনাস, এই মাইনাসের জায়গায় এখানে প্লাস দিতে হবে। কেন? বাম থেকে ডান দিকে যখন হয়েছিল মাইনাস দিয়েছিলাম, তাহলে এখন ডান থেকে বাম দিকে আসতেছে, শুধু এই সাইনটা পরিবর্তন হবে, প্লাস হবে। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হবে। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে, উপরিপাতন হলো একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে উপরিপাতন হয়েছে। অর্থাৎ যে তরঙ্গটা এইদিকে যাচ্ছে আরেকটা তরঙ্গ ওইদিকে থেকে আসতেছে, এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলেই কিন্তু এই দৃশ্যটা অবতারণা হয়, এবং যেটা হয় সেটা হলো স্থির তরঙ্গ। তাহলে বাম থেকে ডান দিকে যে তরঙ্গটা গিয়েছে অগ্রগামী তরঙ্গের রাশিমালার মাধ্যমে সেটি লিখলাম, আবার ডান থেকে বাম দিকে যেটা এসেছে সেটাও লিখলাম। এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে সুপারপজিশন, এই যে সুপারপজিশনের কারণে তোমার একটি নতুন তরঙ্গের সৃষ্টি হয়। যে তরঙ্গটা আমরা y দ্বারা, এই যে স্থির তরঙ্গের যে y দ্বারা প্রকাশ করলাম, এই yটা হবে y1 যোগ y2 হবে। এই যে এই দুইটা যোগ করে দিতে পারলেই, অর্থাৎ এই দুইটা তরঙ্গ যোগ করে দিতে পারলেই
তোমার স্থির তরঙ্গে রাশিমালা প্রতিপাদন হয়ে গেল। কত চমৎকার বিষয়। অর্থাৎ অগ্রগামী তরঙ্গের সহযোগিতা আমরা এখানে নিলাম। একটি তরঙ্গ বাম থেকে ডান দিকে গিয়েছে, যাকে এই সমীকরণটা প্রথম সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ ধরি, 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে 2 নম্বর সমীকরণ ধরি। তাহলে 1 নম্বর সমীকরণ দিয়ে বাম থেকে ডান দিকে যে তরঙ্গ অগ্রসর হয়েছে তাকে প্রকাশ করলাম, আর ডান থেকে বাম দিকে যেটা আসছে সেটা 2 নম্বর সমীকরণটা প্রকাশ করলাম, আর স্থির তরঙ্গের সমীকরণ ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করলাম। সেই স্থির তরঙ্গের সমীকরণটা, অথবা এটা শুধু ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারো, ক্যাপিটাল লাগবে না, ওয়াই দ্বারা প্রকাশ করলে কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই দ্বারা, শুধু ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এখন এই দুটো তরঙ্গ যদি যোগ করে দিতে পারি তাহলে স্থির তরঙ্গের সমীকরণ হয়ে গেল। এই স্থির তরঙ্গের সমীকরণের মধ্যে দেখো নোট অ্যান্টি নোট, সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু। এই যে এটা হলো নিস্পন্দ বিন্দু, আর এই যে উপরে যেটা হয়েছে এটা সুস্পন্দ বিন্দু। এই যে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। আবার নেগেটিভ সাইডে, বিপরীত সাইডে সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। সমীকরণটা যখন আমরা এই যোগ করার মাধ্যমে যখন সমীকরণটা নিয়ে আসবো, শুধুমাত্র যোগ করলেই সমীকরণটা চলে আসে, তখন সেই সমীকরণটা বিশ্লেষণ করে আমরা এই যে নোড অ্যান্টি নোড অর্থাৎ সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর শর্ত প্রতিপাদন করে দেখাবো। আচ্ছা, এখন দেখো আমরা যোগটা করে ফেলি, এই যোগটা সহজ যোগটা করে ফেলি। তাহলে y সমান y1 প্লাস y2। তাহলে এখন সমীকরণ দুটো আবার লিখতে হবে। সমীকরণ দুটো যদি লিখতে হয় তাহলে এইগুলা আবার একটু মুছতে হবে, একটু বেশি জায়গা দরকার পড়বে। ওই চিত্রটা ওখানে রেখে দেই, চিত্রটা এখানে রেখে দেই, চিত্রটা কাজে লাগবে, মাঝে মাঝে দেখতে পারবা। তাহলে প্রথম y1 ছিল y1 কি ছিল, a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, আর y2 কি ছিল, y2 ছিল প্লাস a sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x ছিল। এই এখন দেখো তোমাদের টেকনিক্যাল এক প্রশ্ন গত দিনও করেছিলাম, আজকেও করি, যে এই টুকের মধ্যে কয়টা রাশি আছে, এই টুকের মধ্যে কয়টা রাশি। অনেকে বলে তো অনেক রাশি আছে। আসলে প্রথমে দুটা রাশি, একটি হচ্ছে এই যে বিস্তার এ, আর একটি হলো সাইন। একটি বিস্তার এ আর একটি হলো সাইন। সাইনের মধ্যে আবার দশার ভিতরে অনেকগুলা রাশি আছে, কিন্তু রাশি মূলত দুইটা আছে। হ্যাঁ, এই দুইটার মধ্যে এটা দেখো দুইটার মধ্যে কমন আছে। তাহলে এই কমনটা কমন নিয়ে নেই, কমনটা কমন নিয়ে নেই, একটা তৃতীয় বন্ধনী ব্যবহার করি। তাহলে ভিতরে a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x প্লাস, এখানে এটা চলে গিয়েছে sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x। এই a কমন নিয়েছি। এখন ত্রিকোণমিতির একটু সহযোগিতা নিতে হবে। ত্রিকোণমিতিতে আমরা একটি সমীকরণ পড়েছি, সেটা হলো সাইন সি প্লাস সাইন ডি এর সমীকরণ। সাইন সি প্লাস সাইন ডি, এটা কি পড়েছিলাম মনে আছে কিনা? 2, একটা 2 দিতে হবে। সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এই হলো, এটা ছিল এই সূত্রটা। তোমরা ত্রিকোণমিতিতে পড়ে থাকবে ইতিমধ্যে ত্রিকোণমিতিতে এই সূত্রটা পড়ে থাকবে। সাইন সি প্লাস সাইন ডি অর্থাৎ 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এই সূত্রটা উচ্চতর গণিতে ইতিমধ্যে তোমরা পড়ে থাকবে। সেই সূত্রটা এখানে ব্যবহার করব। অর্থাৎ তাহলে সেই সূত্রটা যদি ব্যবহার করি, এ তো কমন আছে, থাক এটা কমন। তাহলে এখানে একটা 2 আসবে, সূত্রে 2, তারপরে একটা সাইন আসবে, সাইন সি প্লাস ডি। এই যে এইটুকু হলো সি আর এইটুকু হলো ডি,
এইটুকু হলো ডি, তাহলে উপরে সি প্লাস 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস 2 পাই, এই প্লাসটা হলে সূত্রের প্লাস, ল্যামডা ভিটি প্লাস এক্স। আচ্ছা, তারপরে আবার দেখো 2 দিয়ে ভাগ আছে, 2 দিয়ে ভাগ দিয়ে দাও। আবার দেখো কজের সূত্র লিখতে হবে, কজ, তাহলে কজ লেখো, ইনটু আছে, ইনটু কজ, এর সাথে আবার সেই তাহলে সি মাইনাস ডি ভাগ 2, এবার সি লেখো 2 পাই ভিটি মাইনাস এক্স, তারপরে মাইনাস দিবা 2 পাই ল্যামডা ভিটি প্লাস এক্স ভাগ 2। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা এখানে প্রয়োগ করলাম, এখানে লিখলাম। লেখার পরে এখন আমরা এটা সরল করব, সরল সহজ করে নিয়ে আসব। তাহলে একটি লাইন এখানে মুছে দিলাম, তোমরা খেয়াল করো, লাইন একটা মুছে দিয়েছি। এখন আরেকটা লাইন মুছে দেই। এখন ওইটাকে সরল করে নিয়ে আসব। সরল করার বহুবিধ পদ্ধতি দেখো, একেবারে সহজ। এই 2 পাই ল্যামডা এটা কমন যায়, এখানেও আছে এখানেও আছে। তারপরে কি থাকে, ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স, এই মাইনাস এক্স প্লাস এক্স চলে যায়, তাহলে 2 ভিটি থাকে। আবার এখানেও দেখো, তাহলে কি হলো খেয়াল করো ভালো করে দেখো। অতএব y সমান 2a sin এই 2 পাই বাই ল্যামডা কমন, হ্যাঁ 2 পাই বাই ল্যামডা কমন দিলাম। হ্যাঁ, তারপরে এখানে 2 বিটি থাকে, আর নিচে ভাগ 2 আছে। কিভাবে আবার লক্ষ্য করো, 2 পাই বাই ল্যামডা কমন গেছে, তারপরে ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, চলে যায়, তাহলে 2 ভিটি থাকে। এই যে 2 ভিটি, এই 2 ভিটি লিখলাম, ভি হলো বেগ আর টি হলো সময়, এটা লিখলাম। আর নিচে একটা 2 ছিল, সেই 2টা লিখলাম। আর কজের ক্ষেত্রে দেখো, কজের ক্ষেত্রে একই ঘটনা। এই 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই কি ছিল, ল্যামডা ছিল, এটা কমন, তাহলে 2 পাই বাই ল্যামডা এটা কমন নিলাম। তারপর দেখো ভিটি মাইনাস এক্স, মাইনাস থাকার কারণে মাইনাস ভিটি হইল আর মাইনাস এক্স হইল, তাহলে মাইনাস এক্স দুইটা, তাহলে দুইটা মাইনাস প্লাস ভিটি মাইনাস ভিটি কাটা গেল। এখন 2 এক্স থেকে গেল দুইটা, তাও আবার সেটা মাইনাস, আর নিচে একটা 2 আছে। এই হলো সরল করে নিয়ে আসলাম অতি সহজে। আচ্ছা, এবার আমরা এটা আরো কিছু কারুকাজ করি। সেটা হচ্ছে এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 বাদ দাও। তাহলে এখন কি হলো, সমান 2a, এই কোজের অংশটা আগে লিখি, কোজের অংশটা আগে লিখি, তারপরে সাইনের অংশটা লিখি। আচ্ছা, কোজের অংশটা যদি আগে লিখি, তাহলে cos 2 পাই বাই ল্যামডা মাইনাস এক্স, তারপরে sin 2 পাই বাই ল্যামডা, আর এখানে ভিটি থাকে, শুধু ভিটি থাকে। হ্যাঁ, কোজের এখন একটি জিনিস খেয়াল করো, দেখো কত লেখাপড়া, আগের লেখাপড়াও কত গুরুত্বপূর্ণ। এসএসসি তে পড়েছ এই যে কয়টা কোয়াড্রেন্ট, অর্থাৎ এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চতুর্থ ভাগে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, চতুর্থ ভাগে cos মাইনাস সমান cos থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা, অর্থাৎ এখানে cos হলো পজিটিভ। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। অতএব আমরা সমীকরণ অলরেডি পেয়ে গেছি, 2a cos 2 পাই বাই ল্যামডা x, আর এখানে হয় sin 2 পাই বাই ল্যামডা vt। এখন খেয়াল করো, এইটুককে আমরা এই লব্ধি বিস্তার মনে করব, ক্যাপিটাল এ মনে করব।
লব্ধি বিস্তার, ক্যাপিটাল এ লব্ধি বিস্তার, তাহলে আমরা ফাইনালি যে সমীকরণটা পাই, তাহলে লব্ধি বিস্তার ওইটুকু মনে করব, তাহলে ফাইনালি যে সমীকরণটা পাই সেটি কি হয়? দেখো কত এলোমেলো ছিল, কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি, এই যে সমীকরণটা, এটাই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের সমীকরণ এটা। ইহাই স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের সমীকরণ, রাশিমালা। হ্যাঁ, স্থির তরঙ্গের রাশিমালা। এই জায়গাটায় আমরা এই ক্যাপিটাল এ যে জিনিসটা পেয়েছিলাম সেটি তোমাদের খেয়াল আছে কিনা? ক্যাপিটাল এখানে, তাহলে এখানে এ কি পেয়েছিলাম? এ পেয়েছিলাম 2 স্মল a cos 2 পাই বাই ল্যামডা x পেয়েছিলাম। এই জিনিসটা হলো বিস্তার, লব্ধি বিস্তার, অ্যামপ্লিটিউড। এখানে এইটা বিশ্লেষণ করলে আমরা নোড অ্যান্টিনোড পাবো। অর্থাৎ বিস্তারের মান যখন শূন্য হবে, দেখো সেখানে আমরা পাবো নিস্পন্দ বিন্দু। এই যে নিস্পন্দ বিন্দু পাবো। বিস্তারের মান যখন শূন্য হবে তখন এই যে নিস্পন্দ বিন্দু এগুলা পাবো। আর বিস্তারের মান যখন সর্বোচ্চ হবে তখন আমরা এই সুস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে? এই যে নিস্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দু, এই রাশিমালা এর শর্ত প্রতিপাদন, এটা আমি তোমাদেরকে দেখাবো এখন। সেক্ষেত্রে তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে সুস্পন্দের ক্ষেত্রে অবশ্যই বিস্তার সমান প্লাস মাইনাস 2 a হতে হবে, আর যখন নিস্পন্দ বিন্দু, যেখানে যে বিন্দুতে নিস্পন্দ সুস্পন্দ এগুলা আবার কি, যদি শব্দ তরঙ্গ হয় তাহলে নিস্পন্দ, যেখান থেকে কোনো শব্দ আসবে না। যদি শব্দ তরঙ্গ হয় তাহলে সুস্পন্দ, যেখান থেকে ভালো মানের শব্দ আসবে। ক্লিয়ার? যদি শব্দ তরঙ্গ হয়। আবার ইলেকট্রিসিটি যদি হয় তাহলে, তড়িৎ তরঙ্গ যদি হয় তাহলে সুস্পন্দ, যেখানে হাই মানের কারেন্ট আসবে, আর নিস্পন্দ, যেখান থেকে কারেন্ট আসবে না, ড্রপ খাবে। ঠিক আছে? ড্রপ খাবে। এখন ওই আমি যদি বলি যে এই যে কারেন্ট তারের ভিতরে আসতেছে, হ্যাঁ, মাঝে মাঝে কারেন্ট নাই, কথাটা শুনতে কেমন শোনা যাবে, তাই না? সব সময় দেখি আলো জ্বলতেছে, আবার মাঝে মাঝে কারেন্ট নাই, এটা কেমন কথা? হ্যাঁ, মাঝে মাঝে লাইটটা কিন্তু অফ হয়, কিন্তু আমাদের এই চোখ দ্বারা সেটা নির্ণয় করা সম্ভব নয়। যেটা সুস্পন্দটাই আমরা সবসময় দেখতে পারি, নিস্পন্দটা আমরা দেখতে পারি না। আবার যদি আলোক তরঙ্গ হয়, আলোক তরঙ্গ যদি হয় তাহলে এই যে সুস্পন্দ জায়গা থেকে বেশি বেশি আলো আসবে, আর নিস্পন্দ যেখানে, সেখান থেকে আলো আসবে না, ঠিক আছে? তাহলে এই নিস্পন্দ এবং সুস্পন্দের শর্ত প্রতিপাদন করতে হলে এই সুস্পন্দের ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস 2 a হইতে হবে, আর নিস্পন্দের ক্ষেত্রে অবশ্যই শূন্য হতে হবে। কি? লব্ধি বিস্তার এই সুস্পন্দের ক্ষেত্রে হতে হবে প্লাস মাইনাস 2a, আর নিস্পন্দের ক্ষেত্রে হবে a সমান 0 হবে। অত্যন্ত সহজ জিনিস। একটি বিষয় একটু আলোচনা করি, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে বিষয়টা। আমরা এগুলা কাজে লাগবে না, এগুলা মুছে ফেলি। এখন সুস্পন্দ আর নিস্পন্দ বিষয়টা অনেকবার বলা হয়েছে, সেই বিষয়টা নিয়েই আলোচনা করি। সুস্পন্দ আর নিস্পন্দ বিন্দু। দেখো, সুস্পন্দের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? a সমান প্লাস মাইনাস 2 a, এটা হলো সুস্পন্দ বিন্দুর শর্ত।
কোথায় কোথায় শব্দটা ভালো উৎপন্ন হবে, ভালো শব্দ আসবে যদি শব্দ তরঙ্গ হয়, সেই বিন্দুগুলা, সেই স্থানগুলা কত দূরে অবস্থিত, কতক্ষণ পর পর, হ্যাঁ, সেই জিনিসগুলাই এখানে বের করে নেওয়া যায়। এগুলা বের করে নিতে হয়। আমরা তো মোবাইলে তরঙ্গ পাই, হ্যাঁ, মোবাইল চালু করার সাথে সাথে পাই, কোনো টেনশন নাই, কথা বলা শুরু করে দেই অথবা ফেসবুক দেখা শুরু করে দেই। কিন্তু এগুলা যে সাজিয়ে গুছিয়ে যারা দিয়েছে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারা জানে যে কতটা চিন্তা ভাবনা করে, হ্যাঁ, কতটা দূরত্ব মেপে 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 যন্ত্রগুলোর মধ্যে বিষয়গুলো সেট করে তারপরে তোমাদের সামনে হাজির করা হয়েছে। সেটা শুধু ইঞ্জিনিয়াররাই বুঝে, যারা এই কারুকাজগুলো করেছে তারাই শুধু বুঝে, যারা ফিজিক্সের ছিল সায়েন্টিস্ট তারাই জানে যে এটা এগুলা অ্যারেঞ্জমেন্ট করতে কি পরিমাণ একটি ব্যাগ পেতে হয়। আচ্ছা, যা হোক, সেটা সহজ হয়ে যায় কখন? যখন তুমি এই বিষয়গুলো ধারাবাহিকভাবে সুন্দর করে বুঝে আসো, তখন আবার এগুলা কোনো বিষয়ই না, সহজ, একেবারে সহজ হয়ে যায়। তাই এর মানটা আমরা যদি বসিয়ে দেই, তাহলে 2a cos 2π/λx সমান প্লাস মাইনাস 2a, বুঝতেছ? আচ্ছা, এখন দেখো, এই যে প্লাস মাইনাস 2a এখানেও আছে, এখানেও প্লাস মাইনাস 2 আছে, দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে cos 2π/λx সমান এখানে প্লাস মাইনাস 1 হলো। এখন দেখো, এই যে cos এর মান 0 ডিগ্রিতে cos এর মান হলো +1, আবার 180 ডিগ্রিতে cos এর মান কত? -1 হয়। তাহলে এভাবে cos 0 ডিগ্রি, পাই, 2π, 3π, 4π, 5π, 6π, 7π, এভাবে আমি cos দিয়ে লিখতে পারি। তারপরে cos গুলাকে সব বাদ দিব, সবগুলো বাদ দিলে তাহলে দেখো এখানে আমি এইটার মানটা, কিন্তু এটার মানটা দেখো, cos 0 ডিগ্রি, cos পাই, তারপরে cos 2π, এইভাবে বহু দূর পর্যন্ত লিখে দেওয়া যায়। তাহলে cosটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, শুধু থাকে হলো 2π/λx সমান 0π 2π, এভাবে শর্তগুলো আসতে থাকবে। এখন এই যে বিষয়গুলো এর মধ্য থেকে এটাকে দেখো এক করে পারছে, তাহলে n π যদি লিখে দেই, অথবা পাইটা দেখো এখান থেকে চলে যায়, 0 1 2 এগুলা থেকে যায়, তারপরে ল্যামডাটা ওইদিকে নিয়ে গেলাম, x এর একটি মান এখান থেকে বের করা যাবে। আগামী ক্লাসে, আজকে টাইম শেষ হয়ে গেছে, আগামী ক্লাসে এই বিষয়টা তোমাদেরকে আবার সুন্দর করে বুঝিয়ে দেব, অর্থাৎ সুস্পন্দ বিন্দুর সমীকরণ আর নিস্পন্দ বিন্দুর সমীকরণ প্রতিপাদন করে দিব। আজকে স্থির তরঙ্গের যে সমীকরণটা প্রতিপাদন করে দিলাম, অত্যন্ত গুরুত্বের সহকারে তোমরা এটা দেখবে, এই স্থির তরঙ্গের সমীকরণ প্রতিপাদন। আর অগ্রগামী তরঙ্গ আবার পুনরায় বুঝিয়ে দিয়েছি, সেটিও তোমরা দেখবে। তবে তোমাদের কাছে সবচেয়ে বড় যেটা দাবি আমাদের শিক্ষক মহোদয়ের মধ্য থেকে থাকবে, সেটি হচ্ছে যে তোমরা কিন্তু সকল বন্ধু বান্ধবকে এই অনলাইন ক্লাসের সাথে জড়িত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবা। অর্থাৎ তাদেরকে মোবাইলে জানাবা যে অনলাইনে ক্লাসগুলা হচ্ছে, এই ক্লাসগুলা করতে হবে। কারণ এই অবস্থাটা এখন যদি একটু দ্বিধায়িত হয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে নাকি? না, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। হ্যাঁ, বাসায় বসে পড়াগুলো কমপ্লিট করে রাখতে হবে। যখনই এই সমস্যাটা, এই করোনার সমস্যাটা শেষ হয়ে যাবে, তখনই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে এই পরীক্ষার মধ্যে তোমরা পড়ে যাবে, অল্প অল্প টাইম দিয়ে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলো যাতে ভালো করতে পারো, সেই প্রত্যাশা আমি তোমাদের জন্য ব্যক্ত করছি এবং সে ধরনের দোয়াই তোমাদের জন্য রাখছি। আমি তোমাদের জন্য দোয়া রাখি, তোমরা সুস্থ থাকো, সবল থাকো, ঘরে থাকো, বাবা মার কথা শোনো। আর আমার জন্য দোয়া রাখবে, আমি যেন পরিবারের সমস্ত সদস্য নিয়ে আমিও যেন সুস্থ সবল থাকি। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ। ধন্যবাদ এভরিবডি।